আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের প্রথম ক্লাস, তাই প্রথম অধ্যায় নিয়ে তোমাদের জন্য আলোচনা করব। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তোমাদের প্রথম অধ্যায়ের নাম প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী কি তোমরা সবাই জানো। উদ্ভিদ, প্রাণী এগুলির সম্পর্কে তোমরা পূর্বে ক্লাসে পড়ে আসছো। এখানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। পৃথিবীতে অনেক প্রাণী আছে। পৃথিবীতে বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন এবং প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়? শ্রেণীবিন্যাস বলতে আমরা নর্মালি যেটা বুঝি যে সুবিশাল জীবজগৎকে সহজে এবং সুশৃঙ্খলভাবে জানার জন্য ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস কি? সুবিশাল জীবজগৎকে সুশৃঙ্খলভাবে জানার জন্য ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকেই শ্রেণীবিন্যাস বলে। এই শ্রেণীবিন্যাসের ইতিহাসে বিভিন্ন বিজ্ঞানীর অবদান রয়েছে, যেমন অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াস। প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। একটি জীবের বৈজ্ঞানিক নামে দুটো অংশ থাকবে। কয়টা অংশ থাকবে? বৈজ্ঞানিক নামে দুটো অংশ থাকবে। জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদ বিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। তাহলে এটা পরীক্ষায় তোমাদের আসে। দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় যদি আসে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলতে কি বোঝো, তখন তোমরা এভাবে বলবে যে জীবের বৈজ্ঞানিক নামের দুটো অংশ বা পদ বিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় নৈবিত থেকে থাকে, প্রশ্নেও আসে। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। এ একটা পদ, এ একটা পদ। প্রথমটাকে বলা হয় গণ, পরেরটা প্রজাতি। তো এইরকম দ্বিপদ বিশিষ্ট নামকরণকে বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। এরপরে আমরা শ্রেণীবিন্যাসকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলো দেখব। শিক্ষিত বন্ধু, তোমরা লক্ষ্য করো, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস আলোচ্য বিষয়। শ্রেণীবিন্যাসের একক। শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসের একক। শ্রেণীবিন্যাস দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অমেরুদণ্ডী প্রাণী আর একটা মেরুদণ্ডী। তোমরা জানো মেরুদণ্ডী প্রাণী কি আর অমেরুদণ্ডী প্রাণী কি। যাদের পিঠে শীত দ্বারা থাকে, হ্যাঁ, এটা মেরুদণ্ডী, আর যাদের পিঠে থাকে না, এটা অমেরুদণ্ডী। তো অমেরুদণ্ডী প্রাণীর পর্ব 8টা পর্বে ভাগ করা হয়েছে, যেমন পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা। উদাহরণস্বরূপ যেরকম পরিফেরা উদাহরণ স্পঞ্জিলা, নিডারিয়া উদাহরণস্বরূপ হাইড্রা, প্লাটিহেলমিনথিস উদাহরণ ফিতাকৃমি, নেমাটোডা পর্বের প্রাণীর উদাহরণ হচ্ছে গোলকৃমি, অ্যানালিডা পর্বের প্রাণীর উদাহরণ জোক, আর্থ্রোপোডা পর্বের উদাহরণ চিংড়ি, মলাস্কা পর্বের প্রাণীর উদাহরণ যেমন শামুক, একাইনোডার্মাটা পর্বের প্রাণীর উদাহরণ যেমন তারা মাছ।
এরপরে মেরুদণ্ডী প্রাণীকে মধ্যে একটা পর্ব আছে, সেটা হচ্ছে কর্ডাটা। কর্ডাটা পর্বকে আবার 3টা উপপর্বে বিভক্ত করা হয়েছে: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা যেমন উদাহরণ অ্যাসিডিয়া, সেফালোকর্ডাটা ব্র্যাঙ্কিউস্টোমা, উদাহরণস্বরূপ ব্র্যাঙ্কিউস্টোমা। আর ভার্টিব্রাটা আবার 7 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তো এটা একটু পরে দেখতেছি। এদিকে শ্রেণীবিন্যাসের একক বা 7টা ধাপ আছে, সেগুলো দেখো। যেমন জগৎ বা কিংডম, পর্ব ফিলাম, শ্রেণী ক্লাস, বর্গ অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জিনাস, আর প্রজাতি স্পেসিস। এগুলো শ্রেণীবিন্যাসের একক বা ধাপ, এই 7টা ধাপ। অবশ্যই এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। যেমন প্রথমটা হচ্ছে কিংডম বা জগৎ, দ্বিতীয়টা ফিলাম বা পর্ব, 3 নাম্বার ক্লাস বা শ্রেণী, চতুর্থ অর্ডার বা বর্গ, পঞ্চম ফ্যামিলি বা গোত্র, জিনাস যে অর্থ গণ, আর স্পেসিস অর্থ প্রজাতি। এদিকে ভার্টিব্রাটা শ্রেণী আবার 7টা শ্রেণীতে বিভক্ত হয়েছে। যেমন সাইক্লোস্টোমাটা, উদাহরণস্বরূপ পেট্রোমাইজন, সাইক্লোস্টোমাটা কন্ড্রিকথিস, যেমন হাওর, উদাহরণস্বরূপ অস্টিকথিস ইলিশ মাছ, উভচর প্রাণী সোনা ব্যাঙ, সরীসৃপ টিকটিকি সাপ, পক্ষীকুল কাক হাঁস, স্তন্যপায়ী মানুষ বাঘ ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের পুরো ধারণাটা একসঙ্গে মনে রাখতে হবে যে শ্রেণীবিন্যাসের আলোচ্য বিষয় শ্রেণীবিন্যাস ও শ্রেণীবিন্যাসের একক। শ্রেণীবিন্যাস 2 ভাগে ভাগ করা হয়েছে, অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী। এরপরে আমি সবগুলো তোমাদের দেখালাম। এখন প্রত্যেকটা পর্ব নিয়ে আমি আলোচনা করব। পরিফেরা পর্ব দেখো, এদের স্বভাব এবং বাসস্থান কেমন। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতেও বাস করে। হ্যাঁ, এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। এদের বৈশিষ্ট্য কি? তোমাদের পরীক্ষায় এরকম আসে সাধারণ বৈশিষ্ট্য, যে দেখা গেল স্পঞ্জিলা কোন পর্বের প্রাণী, তার বৈশিষ্ট্য লেখো। তখন বলতে হবে যে হ্যাঁ, পরিফেরা পর্বের প্রাণী এবং তার সাধারণ বৈশিষ্ট্য কি? সরলতম বহুকোষী প্রাণী। ঠিক আছে। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই যে এখানে চিত্র আছে, অনেক ছিদ্র, অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। তবে পানির সাথে এই ছিদ্র দিয়েই অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা বা অঙ্গ বা তন্ত্র থাকে না। দেখো এখানে কোনো আলাদা কোনো অঙ্গ আছে? নেই। তন্ত্র আছে? নেই। কোনো সুগঠিত কলাও নেই। তাহলে উদাহরণস্বরূপ যেমন স্পঞ্জিলা, এই চিত্রটা একটা স্পঞ্জিলা, এটা একটা সরলতম বহুকোষী প্রাণী। তাহলে এর বৈশিষ্ট্য এবং স্বভাব বাসস্থান বোঝানো হলো। এরপরে দেখো দ্বিতীয় পর্ব নিডারিয়া। এই পর্ব ইতিপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় থাকে যে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল কোন পর্ব, বা নিডারিয়া পর্বের পূর্বের নাম কি। তখন তোমাদের লিখতে হবে যে সিলেন্টারেটা। নিডারিয়া পর্বের পূর্বের নাম ছিল সিলেন্টারেটা। এটা কোথায় পাওয়া যায়, এর বাসস্থান কেমন, স্বভাবটা কেমন? পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রাণী সামুদ্রিক, অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল বিল নদী হ্রদ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলোর বিচিত্র বর্ণটা বিচিত্র এবং আকার আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে, বিচিত্র ধরনের আকার আকৃতি হয়ে থাকে। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বসবাস করে। ঠিক আছে। যেমন তোমরা নাম শুনছো ব্যাং কলোনি, বিভিন্ন কলোনি আছে এরকম, এরাও এরকম কলোনি করে বসবাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রাখে বা মুক্তভাবে সাঁতার কাটে। এখন
নিটিরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য দেখো। সাধারণ বৈশিষ্ট্য কি? দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডোডার্ম। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডোডার্ম। দেহ গহ্বরকে সেলেন্টেরন বলে। কি বলে? সিলেন্টেরন। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। এরা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। এই সিলেন্টেরন কি করে? একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। এক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়, যেমন হাইড্রা, ওবেলিয়া। তাহলে এই যে বৈশিষ্ট্য, অবশ্যই এই বৈশিষ্ট্যটা তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে এগুলো। যে যদি পরীক্ষা আসে নিটের পর্বের বৈশিষ্ট্য লেখো বা দুটি বৈশিষ্ট্য দাও, তখন তোমাদের এখান থেকে বৈশিষ্ট্য দিতে হবে। 3 নম্বর পর্ব দেখো, প্লাটিহেলমিনথিস, স্বভাব ও বাসস্থান। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদের বাইরে বা ভিতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতেও বাস করে। তাহলে এই পর্বের কোনো প্রাণী ভেজা ও স্যাঁতস্যাঁতে মাটিতে বাস করে। তাহলে এই যে বাসস্থান, তাদের স্বভাব কেমন, এটা আগে ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে তাদের সাধারণ বৈশিষ্ট্যটা কেমন। সাধারণ বৈশিষ্ট্যটা দেখো, দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ। সাধারণ বৈশিষ্ট্য, দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ। বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। পুরু কিউটিকল দ্বারা আবৃত। দেহে চোষক ও আংটা থাকে। দেহের শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে। এগুলো রেশন অঙ্গ হিসেবে কাজ করে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। এদের পৌষ্টিকতন্ত্র নাই, যেমন যকৃৎ, কৃমি, ফিতা কৃমি ইত্যাদি। তাহলে প্লাটিহেলমিনথিস পর্ব, এখানে এরকম পরীক্ষা থাকতে পারে, একটা চিত্র দিয়ে বলো যে যকৃৎ বা এরকম ধরে ফিতা কৃমি, এটা কোন পর্বের প্রাণী, সেই পর্বের বৈশিষ্ট্য লেখা। তো তোমাদের অবশ্যই বলতে হবে যে ফিতা কৃমি বা যকৃৎ বা কৃমি এগুলো প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। তো তাদের বৈশিষ্ট্য কি দেখো, এখানে এদের চেহারা দেখলে বোঝা যাচ্ছে যেমন দেহটা চ্যাপ্টা এবং উভলিঙ্গ। বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। এর যে আবরণটা আছে এটা পুরো কিউটিকল দ্বারা আবৃত। দেহে চোষক বা আংটা থাকে, এর মুখদের আটকে রাখে আর কি, চুষে ধরে। দেহে চোষক বা আংটা থাকে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে। এভাবে পরীক্ষা আসলে যে কোন প্রাণীর দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, কোন পর্বে, তাহলে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। দেহের শিখা অঙ্গ নামে কি বিশেষ অঙ্গ থাকে। এগুলো রেচন অঙ্গ হিসাবে কাজ করে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। পুষ্টি পুরোপুরি সম্পূর্ণ না, এমন আছে যে পুষ্টিতন্ত্র নেই। ঠিক আছে, পরেরটা দেখি, নেমাটোডা। 4 নম্বর পর্ব নেমাটোডা। নেমাটোডা, অনেকে একে নেমাথেলমিনথেসও বলে। নেমাথেলমিনথেসও বলে নেমাটোডা। 4 নম্বর পর্বের প্রাণী নেমাথেলমিনথেস অথবা নেমাটোডা। এর স্বভাব কেমন? স্বভাব ও বাসস্থান, এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে, নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী, যারা পানি ও মাটিতে বাস করে। তাদের বৈশিষ্ট্য দেখো, নেমাটোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। এই যে কেমন নলের মতো দেখতে, গোল কৃমি, একদম নলের মতো, পুরু ত্বক দ্বারা আবৃত। পৌষ্টিক নালী সম্পূর্ণ। পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক নালী সম্পন্ন। মুখ ও পায়ুছিদ্র অবস্থিত। মুখ আছে, পায়ুছিদ্র আছে। ঠিক আছে,
এপাশে যে মুখ থাকে এপাশে পায়ের ছিদ্র আছে। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। এদের কোনো শ্বসনতন্ত্র নাই, তন্ত্র নেই এবং সংবহনতন্ত্র নেই। সাধারণত এক লিঙ্গ, এরা এক লিঙ্গ বিশিষ্ট। দেহে গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলম নাই। বলছে দেহ গহ্বরে অনাবৃত ও প্রকৃত কোনো সিলম নাই। উদাহরণ যেমন গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি। ঠিক আছে, যেমন গোল কৃমি আর ফাইলেরিয়া কৃমি। তাহলে আজকে আমি তোমাদের আরেকটা তাহলে 4টা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য এবং বাসস্থান জানা হয়ে গেল। আরেকটা দেখো, অ্যানেলিডা পর্ব। অ্যানেলিডা স্বভাব ও বাসস্থান পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। তাহলে পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। তাহলে এদের কিছু কিছু প্রজাতি আছে যারা স্বাদু পানিতে, আর কিছু প্রজাতি আছে যারা অগভীর সমুদ্রে বাস করে। এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে। আবার কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে। ঠিক আছে, যেমন এখানে কেঁচো এবং যোগ আছে। কেঁচো মাটির নিচে থাকে, তোমরা সবাই জানো। তা এদের বৈশিষ্ট্য এখানে এই চিত্রটা দেখে বৈশিষ্ট্য বলা যাবে। দেহ নলাকার ও খণ্ডায়িত। দেহটা কেমন? নলের মতো। আগের পর্বে প্রাণীর এবং বৈশিষ্ট্য ছিল নেমাটোডা পর্বে, যে দেহ নলাকার ও ত্বক, পুরু ত্বক দ্বারা আবৃত। আর এখানে দেহ নলাকার এবং খণ্ডায়িত, দেখো খণ্ড 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 করে, নলের মতো কিন্তু অনেক খণ্ড, মানে যে জোড়া লেগছে এরকম বোঝা যাচ্ছে, খণ্ড খণ্ড। নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ থাকে। তাহলে এদের কি থাকে? রেশন অঙ্গ আছে, তার নাম হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ আছে, থাকে। প্রতিটি খণ্ডে সিটা থাকে, জোকে থাকে না, কিন্তু এই যে কেঁচোতে থাকে। প্রতিটি খণ্ডে কি থাকে? সিটা থাকে। সিটা চলাচলে সাহায্য করে। সিটা কি করে? চলাচলে সহায়তা করে। তাহলে 5টা পর্ব পর্যন্ত বৈশিষ্ট্য এবং স্বভাব দেখানো হলো। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো বেশি বেশি করে পড়বে এবং এগুলো মুখস্থ করতে হবে। এখন পরীক্ষায় এরকম দিয়ে রাখলো, একটা যোগের ছবি দিয়ে রাখলো আর একটা এরকম গোলকৃমি দিয়ে রাখলো। তখন বললো প্রশ্ন যে এরকম এই পর্বের প্রাণী, অর্থাৎ এই যোগ কোন পর্বের প্রাণী, সেই পর্বের বৈশিষ্ট্য লেখো, বা কততম পর্বের প্রাণী, অথবা গোলকৃমি কোন পর্বের প্রাণী, তার বৈশিষ্ট্য লেখো। অথবা এরকম বলো যে শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত কোন প্রাণীর, নৈবিত্তিক আসলে তুমি বলো গোলকৃমি। ঠিক আছে, দেহ গহ্বর অনাবৃত অপ্রকৃত সিলম নেই, এরকম প্রাণী হচ্ছে গোলকৃমি। আর অ্যানিলিডা পর্বে তো দেহ নলাকার খণ্ডায়িত, এই জিনিসটা আছে। প্রতিটি খণ্ডে সিটা থাকে। সিটা চলাচলে কোনটা? সেটা কেঁচোর ক্ষেত্রে। রেশন অঙ্গ থাকে, তার নাম হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া নামে একটা রেশন অঙ্গ থাকে। ঠিক আছে, যেমন কেঁচো, যোগ ইত্যাদি। তো আজকে এ পর্যন্তই থাক, কারণ বেশি আলোচনা করলে আবার তোমরা মনে রাখতে পারবে না। তো প্রথমে যে দেখালাম যে শ্রেণী বিন্যাসের যে একক ধাপ, যে 7টা, এগুলো ভালো করে দেখবে। এরপরে শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে যে প্রথমে আমরা যে 9টা পর্ব দেখলাম, সেটা হচ্ছে অমেরুদণ্ডী পর্বের ক্ষেত্রে 8টা, আর মেরুদণ্ডী পর্বের ক্ষেত্রে 1টা, সেটা হচ্ছে কর্ডাটা। কর্ডাটা পর্বের ক্ষেত্রে উপপর্ব দেখলাম 3টা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। আবার ভার্টিব্রাটার ক্ষেত্রে 7টা শ্রেণী দেখলাম, সেগুলো কী ছিল? সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিক্স, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। অন্যদিকে অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে যে 8টা পর্ব ছিল, সেটা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা। তাহলে প্রথমেই তোমাদের শ্রেণীবিন্যাস কাকে বলে এটা দেখানো হয়েছে। দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলতে কী বোঝো, এরও দেখায় দিলাম উদাহরণস্বরূপ। তাহলে যেটুকু আজকে হলো, তোমরা অবশ্যই এগুলো প্রত্যেকেই মনোযোগের সঙ্গে ক্লাসটা দেখবে। যদিও অনেক তোমাদের বই দেওয়া হয়নি, এই ক্লাসে
ভিডিও অন করলে সব কিছু বইয়েরগুলো দেখানো হলো, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তবে প্রত্যেকে এগুলো দেখো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।